এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রের পেছনে যারা আছেন তারা অনেক উঁচু স্তরের মাথা। এই দুটো শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে ফাঁসানো হয়েছে এবং আমি ঘটনা ঘটাইনি। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের কাছে আমাকে প্রশ্নের মোকাবিলা করতে হয়। সকলেই মনে করে দিচ্ছেন হয়তো তদন্ত করার ক্ষেত্রে আমার কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। প্রশ্ন করতে হবে মুখ্যমন্ত্রী সারাদিন কি মনিটর করেছেন। এই গুরুত্বপূর্ণ অংশটাকে বাদ দিয়ে দেওয়া যাবে না। সরকারি প্রশাসনের অনেক উঁচু মাথার লোকেরা যুক্ত আছেন। প্রথম কয়েক ঘন্টাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় যা নষ্ট হয়েছে। এখন যেগুলো নষ্ট হলো, কারা নষ্ট করলেন সেটাকে সিবিআইকে খুঁজে বার করতে হবে। আর হঠাৎ এত বড় একটা ঘটনায় একজনকে আমরা নির্দিষ্ট করে সেই অপরাধী বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা তো আরেকটা চক্রান্ত বলে আমার মনে হয়। সরকারি পরিকল্পনায় এই দুর্নীতিগুলো লালন পালন করা হয়েছে দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে, আপনারা যদি ঘটনা পরম্পরা সমস্ত বিশ্লেষণ করেন অবাক বিস্মিত হয়ে যাবেন। বোর্ডের প্রেসিডেন্ট তিনি বোর্ড অফিসের বাইরে গিয়ে একটি গোপন জায়গায় দাঁড়িয়ে চাকরির নিয়োগপত্র দিয়েছেন। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, এবং সেজন্যই প্রথম দিন থেকেই আমি যে দাবিটা করছি যে তদন্তকারী সংস্থাকে কিন্তু এই বৃহত্তর ষড়যন্ত্রটা খুঁজে বার করতে হবে। এবং ঠিক সেই কারণেই আমরা আদালতে গিয়ে সিবিআই তদন্ত চেয়েছি। তার কারণ রাজ্য পুলিশ তারা এই ষড়যন্ত্রের কোনো তদন্ত করতে পারবে না, কেন ষড়যন্ত্রের পেছনে যারা আছেন তারা অনেক উঁচু স্তরের মাথা, যাদের কাছে রাজ্য পুলিশের পৌঁছবার মতো দুঃসাহস থাকবে না। সেই জন্যই সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল। সিবিআই তদন্ত করছেন। যে সমস্ত রিপোর্ট আসছে সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআইকে তদন্ত করে খুঁজে বার করতে হবে এরা কারা। মনে রাখতে হবে এটা কিন্তু নিছক একটা সাধারণ হত্যাকাণ্ড নয়, যে একটি মেয়েকে দেখে আমার হঠাৎ যৌন লালসা বেড়ে গেল, তাকে আমি ধর্ষণ করলাম, খুন করলাম, তেমন ঘটনা নয়। তেমন ঘটনা হলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলতে পারেন না আমি সকাল থেকে ফোনে মনিটর করেছি, রাত্রে ঘুমোতে পারিনি, ইত্যাদি ইত্যাদি কথা। সে কারণেই এই যে সমস্ত রিপোর্ট আসছে, যা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, আমি তো নিজে সিএফএসএল রিপোর্ট দেখিনি, দেখার কোনো চেষ্টাও করিনি, সেটা আমার পক্ষে উচিত নয় বলে। এখন চিকিৎসকরা দেখেছেন, তারা বলছেন তাদের যে মতামত, সেই মতামতকে ভিত্তি করে তো সিবিআইকে তদন্ত করতে হবে। সিবিআইকে তার প্রাতিষ্ঠানিক যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করতে হবে। এটা সিবিআইয়ের কাছে একটা চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। স্যার, এদিকে রাজ্যের যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেখান থেকেই নমুনা তো সিএফএসএল এর কাছে হস্তান্তরিত হয়েছে, তবে কি সেখানেই গন্ডগোলের কোনো সম্ভাবনা হয়েছে? এই সমস্ত স্যাম্পল যেভাবে যায় তাতে, আর বিশেষ করে এইরকম একটি খুবই মর্মস্পর্শী ঘটনা, এই মর্মস্পর্শী ঘটনার তদন্ত এবং তদন্তের নমুনা, এটা এত সহজেই যাতায়াতের পথে ব্যাপারটা ঘটে গেল তা হতে পারে না। এটা যে নমুনা তারা সংগ্রহ করেছেন ঘটনাস্থল থেকে, যাকে ঘটনাস্থল বলা হচ্ছে, সেই নমুনার ভিত্তিতেই এখন এই সমস্ত বৈজ্ঞানিক তথ্য বেরোচ্ছে। এখন তো বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে। এখন তার সন্ন্যাস রোগের যুগের লোক নেই, যে কি হয়েছে সন্ন্যাস রোগ হয়েছে এইসব বলে লোকে তার ভাঁতা দেওয়া যাবে না। এখন বিজ্ঞান এগিয়েছে, ফরেন্সিক সায়েন্স অনেক এগিয়েছে। এই সমস্ত তথ্য থেকেই খুঁজে বার করতে হবে, যেটাই হচ্ছে মূল কাজ তদন্তকারী সংস্থার। তাদের সত্যান্বেষী হতে হবে। স্যার, একটা প্রশ্ন থাকছে। ডিএনএ বিশেষজ্ঞের কথায় অন্য লোকের উপস্থিতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে, আর কেউ সন্দেহভাজন থাকলে তার ডিএনএ নমুনার সঙ্গে নিহতের ডিএনএ পরীক্ষা করে দেখা যেত কন্টামিনেশনের কারণ সেই সন্দেহভাজন কি না। এক্ষেত্রে আরও কোনো সন্দেহভাজনের নমুনা না থাকায় তার করা সম্ভব হয়নি। অন্য সন্দেহভাজনের তালিকার অভাবে নমুনাগুলোকে কন্টামিনেটেড বলা ছাড়া উপায় নেই। সিএফএসএল সেটাই করেছে। এটাই তো প্রাথমিকভাবে যে তদন্তটা রাজ্য পুলিশ করেছে, গোড়াতেই তো গলদ। ঘটনাটি ঘটে যাওয়ার পর তাৎক্ষণিক সময়ে, যাকে আমরা বলি গোল্ডেন আওয়ার, প্রথম কয়েক ঘন্টা যেখানে সমস্ত তথ্য সংগ্রহ করা যায়, সেই গোল্ডেন আওয়ারটাই তো নষ্ট হয়েছে না। এবং তখনই সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে। সিবিআইকে তদন্ত করতে হবে। তারা তো খানিকটা এগিয়েছিলেন, তারা তো থানার ওসিকে হেফাজতে নিয়েছিলেন, প্রিন্সিপালকে হেফাজতে নিয়েছিলেন। সেটা হঠাৎ থমকে গেল কেন? সেখান থেকেই তাদের তদন্তের আরও গতি বাড়াতে হবে, তদন্তের বিভিন্ন মুখ খুলে যেতে হবে। আরেকটি কথা আমি ইতিপূর্বে হয়তো বলেছি, সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক সঞ্জয় রায় এখন চিৎকার করে বলছেন যে আমি ঘটনা ঘটাইনি, আমাকে ফাঁসানো হয়েছে। এই দুটো শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে ফাঁসানো হয়েছে এবং আমি ঘটনা ঘটাইনি।
সেই বক্তব্যের সূত্র ধরেই বা কেন সঠিক তদন্ত হবে না। আরজিকর মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ব্লকের 8 তলার ওটি ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। সিবিআই এর সিল ভেঙে ঢোকা হয়েছিল ওটিতে। সিবিআই কি আদৌ তদন্ত করেছে? সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে, অন্যদিকে আরেকটা প্রশ্ন উঠছে যে তদন্ত না করে থাকলে কেন হঠাৎ করে সিল ভাঙা হলো? প্রশ্ন তুলে রীতিমতো বিক্ষোভে প্রতিবাদী মঞ্চ। এই সবটাই তো এখন তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। আমি বারবার বলি যে তদন্তকারী সংস্থা তারা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে অপরাধীকে খুঁজে বার করে অপরাধ দমনের চেষ্টা করবেন। সেই কাজটা তারা না করতে পারলে তারা প্রকৃতপক্ষে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন। রাজনৈতিক নেতাদের কাছেও আমার বারে বারে আবেদন যে আপনারা তদন্তের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব খাটাবেন না। এই তদন্ত যদি ব্যর্থ হয়, আজকে গোটা চিকিৎসক সমাজের একটা বৃহৎ অংশ তারা মনে করছেন তদন্ত হচ্ছে না। সাধারণ মানুষের মনে প্রতিদিন প্রশ্ন জাগছে যে তদন্ত কবে শেষ হবে, কি হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের কাছে আমাকে প্রশ্নের মোকাবিলা করতে হয়। সকলেই মনে করে দিচ্ছেন হয়তো তদন্ত করার ক্ষেত্রে আমার কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। তারা জানেন না, সাধারণ মানুষ, তারা আশা করছেন হয়তো। এখন সেই কারণেই আমি সবসময় দাবি করি এবং আশা করব যে সিবিআই, যারা ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষ তদন্তকারী সংস্থা বলে আমরা বিশ্বাস করি, তারা তাদের বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে আনুন। একদমই স্যার, ঘটনাস্থল কি আদৌ সেমিনার রুম কি না প্রশ্ন তুলেছে সিএফএসএল এর রিপোর্ট একদিকে, তার প্রতিফলন চার্জশিটে নেই কেন প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। ঠিকই তো, জুনিয়র ডাক্তারদের প্রশ্নটা তো খুবই প্রাসঙ্গিক এবং সিবিআই তো এখনো তদন্ত শেষ হয়নি। তাদের এই সমস্ত বিষয় সামনে রেখে ঠিকভাবে তদন্ত করে জমা দিতে হবে। তা না হয়তো তাদের আদালতের কাছে বলতে হবে যে সিএফএসএল এর রিপোর্ট এগুলো সমস্ত ভুয়ো। তাদের হয় বলতে হবে এই সমস্ত রিপোর্টগুলো গ্রহণযোগ্য নয়, অথবা বলতে হবে যে গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও আমরা কিছু খুঁজে পেলাম না, সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে বলে। তাহলে সাক্ষ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যারা যুক্ত, মুখ্যমন্ত্রী পর্যন্ত, সেই পর্যন্ত যেতে হবে। তাদের প্রশ্ন করতে হবে মুখ্যমন্ত্রী সারাদিন কি মনিটর করেছেন। এই গুরুত্বপূর্ণ অংশটাকে বাদ দিয়ে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গে যে কোনো ঘটনা ঘটলে পরে তিনি মনিটর করেন নাকি? এবং এর সঙ্গে একটা গোটা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিষয়টা এসে যাচ্ছে। এই সব সামগ্রিক বিষয়টাকে এক জায়গায় দাঁড়িয়ে যদি তদন্তকে আমরা ঠিকমতো না করি, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। ওটা কোনো একটা ব্যক্তিগত একটি পরিবারের তার সন্তান হারিয়েছেন, সেটা খুব বড় কথা নয়। এটা একটা মারাত্মক সামাজিক অপরাধ যে একজন চিকিৎসক, কর্মরত চিকিৎসক, তার চিকিৎসা ক্ষেত্রে তার নিজস্ব যে কর্মস্থান, সেখানে এরকম একটি ঘটনা ঘটে গেল। আগামী দিনে তো নতুন ছেলেমেয়েরা এই দায়িত্ব নিয়ে কাজ করতে ভয় পাবে। তাদের মনে তো আশঙ্কা জেগে থাকবে যে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে আমার ক্ষেত্রেও, কারণ তদন্ত হবে না। অতএব সামগ্রিক বিষয়টাকে পরিষ্কার করবার জন্য সিবিআইয়ের উপর অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সিবিআইকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিচয় প্রকাশ হয়ে গেলে হয়তো সরকার কোথাও গিয়ে নড়ে যেতে পারে, তাই কি দেহ সৎকারের প্রশ্ন এত তৎপর ছিল? তো অবশ্যই, এ তো অবশ্যই। আমি তো আমার আলোচনার মধ্যে ইঙ্গিত দিয়েছি, এ তো অবশ্যই যে এর সঙ্গে সরকারি প্রশাসনের অনেক উঁচু মাথার লোকেরা যুক্ত আছেন। সেজন্যই তৎপরতার সঙ্গে রাজ্যের পুলিশ সমস্ত সাক্ষ্য লোপাট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সেদিনকে ভিডিওতে যাদের দেখা গেছে তারা ওই তথাকথিত সিন অফ ক্রাইম বা সাইট অফ ক্রাইমে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের প্রত্যেককে ধরে একটানা জিজ্ঞাসাবাদ করা উচিত। সেসব নিশ্চয়ই ওরা করবেন, আমি তো ওদের পরামর্শ দেওয়ার কেউ নই, কিন্তু ওরা নিশ্চয়ই ওদের যে দক্ষতা তার ভিত্তির উপর দাঁড়িয়ে এই কাজগুলো করবেন। সমাজের বিভিন্ন স্তর থেকে একটা প্রশ্ন উঠছে, যদি কিছু তথ্য প্রমাণ এখনো অব্দি অবশিষ্ট থাকে, সিবিআই কি তা দায়িত্ব নিয়ে নষ্ট করে দিচ্ছে? না, এখনো তথ্য প্রমাণ নেই। একটা এইরকম ঘটনার তথ্য প্রমাণ এরকম থাকে না, তো আর আলমারিতে লুকিয়ে রাখার বিষয় নয়। যা তথ্য প্রমাণ ছিল, ওই যে বললাম, প্রথম কয়েক ঘন্টাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় যা নষ্ট হয়েছে। এখন যেগুলো নষ্ট হলো, কারা নষ্ট করলেন, সেটাকে সিবিআইকে খুঁজে বার করতে হবে। সমাজের অনেক লোক বলছে সিবিআই কি দায়িত্ব নিয়ে নষ্ট করেছে? যারা বলছেন তারা প্রকৃতপক্ষে তদন্তটাকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছেন। সিবিআই যখন দায়িত্ব নিয়েছে তখন কি আর সাক্ষ্য প্রমাণ থাকবে?
সিবিআই তো নতুন করে ওখানে কারো শরীরের নিঃস্বর রস খুঁজে পাবে না। সিবিআই তো ওই মেয়েটার দেহ নিয়ে কোথায় কোথায় তাকে কামড়ানো হয়েছে, আঁচড়ানো হয়েছে খুঁজে পাবে না। এগুলো তো প্রাথমিক তথ্য। চাঞ্চল্যকর মোড় হয়েই যাচ্ছে, শত শত চাঞ্চল্যকর মোড়, এর আর শেষ নেই, বিচারেরও শেষ নেই, কি বলবেন? এই চাঞ্চল্যকর মোড় বারবার দেখা যাচ্ছে তার কারণ যে তদন্তকারী সংস্থা তারাও কিন্তু নির্দিষ্টভাবে তাদের করণীয় কাজটা সম্পন্ন করছেন না। মানুষের মনে এত প্রশ্ন উঠেছে যেহেতু চার্জশিট দেওয়া গেল না এবং এই দুজন তারা আইনের ভাষায় ডিফল্ট বেল পেয়ে গেলেন, এতেই মানুষের মনে প্রশ্ন আসছে। আর হঠাৎ এত বড় একটা ঘটনা একজনকে আমরা নির্দিষ্ট করে সেই অপরাধী বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা তো আরেকটা চক্রান্ত বলে আমার মনে হয়। স্যার, একটা প্রশ্ন উঠছে যে এটা কি কোনোভাবে হতে পারে যে যে রেড লাইট এরিয়ায় সঞ্জয় রায় যাতায়াত ছিল সেখান থেকে সঞ্জয় রায় কোনোভাবে কোনো ডিসপোজড সিমেন্ট নিয়ে এসে ডাচ করেছে বা প্ল্যান্ড মার্ডারকে সম্ভবত এটা এটা অনেক সুদূর প্রসারী কল্পনা। ওই যে রেড লাইট এরিয়ায় যেতে কে সাক্ষ্য দিচ্ছে? কেউ কেউ সঙ্গে গিয়েছিলেন? যদি সঙ্গী না হন তাহলে জানবেন কি করে রেড লাইট এরিয়া গেছে? এই সমস্ত গল্পগুলো চালু করে দেওয়া হয়। তাহলে তাহলে তার যদি কেউ সঙ্গী থেকে থাকে রেড লাইট এরিয়া, তবে তিনি জানেন, তাহলে তিনিই বলতে পারবেন। সুতরাং এইসব এত সব গল্পের দরকার নেই। যা সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গিয়েছে সে সায়েন্টিফিক এভিডেন্সকে ভিত্তি করেই তদন্তের সূচিমুখ ঠিক করতে হবে। একদম। স্যার, একদম সাক্ষাৎকারের শেষের দিকে আমার শেষ কয়েকটা প্রশ্ন। তিলোত্তমা হারিয়ে গেছে, কিন্তু তার বাবা মায়ের চোখের জল সেটা কি কোনোদিন মোছাতে পারবে বিচার বিভাগ বা আইন বিভাগ? কারণ মেয়ের এই বেদনাদায়ক যে মর্মান্তিক খুনের রহস্য তা কি কখনো উন্মোচিত হবে না? পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার মতো এটাও চাপা পড়ে যাবে বলে আপনার মনে হয়? না, পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা তো চাপা পড়ে যায়নি। শেষ পর্যন্ত তদন্তে প্রমাণ হয়েছিল সেই মেয়েটি ধর্ষিতা হয়েছে, যদিও মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকজন বলছিলেন যে ওটা ব্যবসায়িক সম্পর্ক। একজন মহিলাকে এইভাবে দাগিয়ে দেওয়া খুব সহজ, যেটা তৃণমূল দল তখন করেছিলেন। কিন্তু পরে তো প্রমাণ হয়েছে যে তিনি ধর্ষিতা হয়েছিলেন। এখন ঘটনাচক্রে তিনি মারা গেছেন। তিনি বেঁচে থাকলে হয়তো আরো অনেক বড় হতো। এই প্রসঙ্গে একটি কথা আমি বলি, তখন সুজেট আমার সঙ্গে রাস্তায় মিছিল করেছেন। আমি তাকে বলেছিলাম যে আপনি আত্মপরিচয়টা কেন দিচ্ছেন? তিনি খুব গলা বাজিয়ে বলছিলেন যে দাদা, আমি অপরাধ করিনি, যারা অপরাধ করেছে তারা লজ্জায় মুখ লুকাবে, আমি প্রকাশ্যে মুখে ঘুরে বেড়াবো কেন? আমি অপরাধী নই। আমার ব্যক্তিগত জীবনযাপন, ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা সেটা আমার ব্যক্তিগত পছন্দের। এর সঙ্গে যারা অন্য কিছু যুক্ত করেছেন তারা অপরাধী। আমি সেদিনকে সেই মহিলার এই সাহসকে কুর্নিশ জানিয়েছিলাম। আজকে তিনি বেঁচে নেই, তাই আজকে বেঁচে থাকলে এই আন্দোলনের অন্যতম মুখ হতে পারতেন। একদমই। আচ্ছা, জুনিয়র ডাক্তারদের মধ্যে কেউ কি জড়িয়ে থাকতে পারে বলে আপনার? পারে তো, একটা অংশ তো আছেই যুক্ত। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার বলুন বা তাদের সহকর্মীরা, বহুপুরের যারা শিক্ষা প্রশাসনের মাথায় আছেন তারা, এর সঙ্গে অনেকেই যুক্ত থাকতে পারেন। সেটাই তো তদন্তকারী সংস্থার কাজ, খুঁজে বার করা। একদমই। স্যার, আমি একটু অন্য প্রসঙ্গে আসবো এবার। 1000-এর বেশি চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি সিবিআই এর। গত 1 অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার তার বিরুদ্ধে 40 পাতার চার্জশিট পেশ করা হয়েছে। তাদের নাম রয়েছে অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়েরও। এক্ষেত্রে কি সিবিআই সঠিক পথে এগোচ্ছে? এখানে যে সমস্ত তথ্য আছে, অন্য পথে এগোবার কোনো উপায় নেই। টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তার বাড়ি থেকে কারো বাড়িতে কত 50 কোটি টাকা ক্যাশ, তারপর সোনা দানা কত কিছু পাওয়া গিয়েছে, এসব আসে কোত্থেকে? এইটাই তো স্বাভাবিক প্রশ্ন। এবং এটা মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয় কি করে যে বেআইনি চাকরি আছে থাক, যারা হইচই করছে তাদের আমরা খালি একটা কেকের টুকরো ছুঁড়ে দিই, আমাদের চাকরি দিয়ে দিই, আমার সব আন্দোলন মিটে যাবে? এই গোটাটাই সরকারি পরিকল্পনা। এটা আমি প্রথম দিন থেকে বলছি, আজও বলছি। সরকারি পরিকল্পনায় এই দুর্নীতিগুলো লালন পালন করা হয়েছে। দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও, তাহলে প্রাইভেট ব্যবসায়ীরা শিক্ষায় চলে আসবে, এবং পশ্চিমবঙ্গে তাই এসছে গত কয়েক বছরে ব্যাপক হারে। আর এর মধ্য দিয়ে যা টাকা কামাই হলো। স্যার, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গী অভিযুক্ত সরকারি অফিসারদের জামিন আটকে যাওয়ার পেছনে রাজ্যের স্যাংশন না দেওয়া যে বড় কারণ, দুদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী তার রায়ের ছত্রে ছত্রে তা বুঝিয়ে দিয়েছে। বটেই তো। এই ইতিপূর্বেও কলকাতা হাইকোর্ট বারবার জিজ্ঞাসা করেছেন যে এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করার জন্য সরকারি যে অনুমোদন দরকার সরকার কেন দিচ্ছে না।
কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জাস্টিস দেবাংশু বসাক যখন বারবার জিজ্ঞাসা করেছেন কেন দেয়া হয়নি, এই বেল শুনানির সময় বারবার এই প্রশ্ন এসছে। এখন সরকার এই অনুমোদন না দিয়েই তো প্রমাণ করছেন যে ওরা তো আমার নির্দেশেই কাজ করেছে, আমি এখন কি করে অনুমোদন দিই? আপনারা যদি ঘটনা পরম্পরা সমস্ত বিশ্লেষণ করেন অবাক বিস্মিত হয়ে যাবেন। বোর্ডের প্রেসিডেন্ট তিনি বোর্ড অফিসের বাইরে গিয়ে একটি গোপন জায়গায় দাঁড়িয়ে চাকরির নিয়োগপত্র দিয়েছেন। আরো বিশেষ কথা বলছি না, যেহেতু মামলা আছে আমাকে সওয়াল করতে হবে, তার আগে এগুলো বলা ঠিক না, তাই বলছি না। তাহলে বলছেন ভবিষ্যতে এই মামলার সূত্রে পশ্চিমবঙ্গবাসী আরো অনেক চমক পেতে চলেছে? পশ্চিমবঙ্গবাসীরা চমক পাওয়ার বাকি আছে কি? এটা তো প্রমাণ হয়ে গিয়েছে। এই নিয়ে এখন বক্তব্য হচ্ছে সাজা কি হবে। তারা যে দুর্নীতি করেছেন, দুর্নীতির ফলে চাকরি গেছে, আরো চাকরি যাবে, টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এটা তো কোনো আর বিতর্কের বিষয় নয়, এটা এক মোটামুটি স্বীকৃত বিষয়। এখন সাজা পাওয়া না পাওয়ার সঙ্গে ঘটনা ঘটার কোনো সম্পর্ক নেই। এখানে যে দুর্নীতি হয়েছে এটা ওরা সবাই স্বীকার করে দিয়েছেন। এমনকি সুপ্রিম কোর্টের আদালতেও সুপ্রিম কোর্টের সরকারের যিনি আইনজীবী বলেছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে, তার জন্য আমরা খুব একটা দায়ী না, এই তাদের ভূমিকা। স্যার, শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। এখন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনের নামে চার্জশিট জমা পড়েছে। প্রশ্ন হচ্ছে, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের মতো সন্দীপ ঘোষের ক্ষেত্রেও ট্রায়াল শুরুর জন্য মুখ্য সচিবের স্যাংশন বাধ্যতামূলক কিনা? যদি তা বাধ্যতামূলক হয়, সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মতোই আরজিকর দুর্নীতির মামলার বিচারও কি দীর্ঘায়িত হবে কিনা, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। দেখুন, আমার যদি ব্যক্তিগত অভিমত চান তাহলে আমি বলবো যে অনুমোদনের কোনো প্রয়োজন নেই। তার কারণ সুপ্রিম কোর্টের এমন জাজমেন্টও আছে যে এই সমস্ত কাজকে বলা যাবে না যাতে সরকারি কাজ করতে গিয়ে ভুল করেছেন, এগুলো পরিকল্পিত দুর্নীতি। কিন্তু যেহেতু আইনের ভাষার ব্যাখ্যার এদিক ওদিক হতে পারে, সেই জন্য অনুমোদনের কথা বারবার চাইছেন সিবিআই। এবং আমার নিজের ধারণা এক্ষেত্রেও রাজ্য সরকার অনুমোদন দিতে দ্বিধাগ্রস্ত হবেন, কেন এখানেই সমস্ত দুর্নীতিগুলো তো স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ নজরদারিতে হয়েছে, এ নিয়ে তো অস্বীকার করে লাভ নেই। একদমই। স্যার, আরজিকর হাসপাতালের দুর্নীতিতে সিবিআই এর তদন্তকারীরা যে চার্জশিট জমা দিয়েছেন তাতে সঞ্জয় রায়ই মূল অভিযুক্ত। এই মামলা প্রথম শুরু হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই। তারপরেও এইরকম ফলাফল, কি বলবেন? প্রথমত, স্বাস্থ্য দপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কিন্তু মামলা হয়নি। মামলা চালু করা হয়েছিল, এফআইআরটা ফাইল করেছেন রাত্রিবেলা, এফআইআর তৃণমূলের এক নেতা এফআইআরটা লিখিয়ে দিয়েছেন, নির্যাতিতার পরিবারের পক্ষে কেউ সই করে ফাইল করেছে, সেটাকে এফআইআর ট্রিট করা হয়েছে। ঘটনা ঘটেছে 8 তারিখে মধ্যরাত্রে এবং এফআইআরটা হয়েছে প্রায় 9 তারিখে মধ্যরাত্রে। তার ভিত্তিতেই তারা তদন্ত শুরু করেছেন একটা আনন্যাচারাল ডেথ কেস দিয়ে, ইউডি কেস যাকে বলা হয়। সুতরাং সেক্ষেত্রে প্রশাসনের যে সামগ্রিক ব্যর্থতা এবং ঘটনা চাপা দেওয়ার জন্য যে ঐকান্তিক প্রয়াস, সেটা তো খুব স্পষ্ট। তা না হলে এফআইআরে কখনো কেউ লেখে যে মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা আছে? আমি তো এতদিন কোথাও দেখিনি যে কোনো এফআইআরে অমুকের প্রতি আমার ভরসা আছে এই লাইনটা যুক্ত হয়েছে। এটা যুক্ত করে তৃণমূল লিখে দিয়েছে। আর শেষ প্রশ্ন স্যার আপনার কাছে, একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে রাজ্যের দুর্নীতির অভিযোগে এফআইআর করা হয়েছে, সেখানে ওই মামলায় অভিযুক্ত মানে সরকারি অফিসারের বিরুদ্ধে রাজ্যের স্যাংশন কতটা জরুরি তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে আইনে। যদিও রাজ্যের প্যানেলভুক্ত এক সিনিয়র আইনজীবী বলছেন যে যতই রাজ্য এফআইআর করুক, সরকারি অফিসার যখন অভিযুক্ত তখন তার বিরুদ্ধে ট্রায়াল শুরুর আগে সরকারের স্যাংশন জরুরি। কি বলবেন? হ্যাঁ, আইনে এই প্রভিশনটা আছে। আইনি প্রভিশনটা কেন রাখা হয়েছে তার কারণটা বুঝতে হবে। রাখা হয়েছে এই জন্যই, সরকার যদি মনে করে যে আমার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কাজ করতে গিয়ে তার কিছু ভুল হয়ে গিয়েছে, সে কারণে সে দুর্নীতিতে অভিযুক্ত সরকারি কাজ করতে গিয়ে, সেই জন্য অনুমোদনের প্রশ্ন আসবে। তা সরকারকে বলতে হবে না আমি মনে করি যে এটা কোনো ফৌজদারি অপরাধ হয়নি, তাহলে সরকার বলুক এক্ষেত্রে আমি এই অনুমোদন দিচ্ছি না, তার কারণ আমার সরকারের মতে এরা কোনো অপরাধ করেনি। সেটা বলতে আপত্তি কোথায়? রাজ্য সরকারের আইনজীবীরা তো এটাও বলতে পারেন পরামর্শ দিয়ে। তারা কি পরামর্শ দিচ্ছেন অবশ্য আমরা জানি না। সুতরাং আজকে তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করতে গেলে পরে রাজ্য সরকারের একটা অনুমোদন দরকার। এটা একটা সুরক্ষা কবচের মতো ছিল, কিন্তু সেই সুরক্ষা কবচটাকে যদি রাজ্য সরকার ব্যবহার করে অপরাধীকে আড়াল করার জন্য, তাহলে তো বুঝতে হবে যে রাজ্য সরকারও নৈতিকতার ক্ষেত্রে ঘাটতি প্রমাণ করছে।